প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সরে দাঁড়ালেন বরিশাল ৫-এর জামায়াত নেতা মোয়াজ্জম। ঠাকুরগাঁও ২-এ ভোট করবেন না স্বতন্ত্রের জুলফিকার, কাল প্রতীক বরাদ্দ। গণভোটের প্রচারে আজও দেশের বিভিন্ন জেলায় উপদেষ্টারা দেশের সংস্কারে হ্যাকে জয়যুক্ত করার আহ্বান, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়। আমি যদি সংস্কার চাই, আমার হাতে গণভোট ছাড়া কোনো উপায় নেই। সিলেটে এক আসন নিজেদের করতে মরিয়া বিএনপি জামায়াত। নির্বাচনের প্রত্যাশার পুরোটাই বুঝে নিতে চান চুয়াডাঙ্গার ভোটাররা। যে এমপি হোক এই বিষয়টা নিয়ে কাজ করবে যে মাদক যেন আমাদের জেলাতে প্রবেশ না করতে পারে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, তার কাছে যেন যে কেউ আবদার করতে না পারে যে এমপি সাহেব আমি তো আপনার লোক, আমার এই জিনিসটা চাই। মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করবেন। গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে ১ বছরে প্রাণ গেছে ১২ জনের। অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছে শিশু, বৃদ্ধ সহ অনেকে। আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। ভরা মৌসুমেও যশোরের শাকসবজির চড়া দাম। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ক্রমান্বয়ে 10-20 টাকা করে বেড়েই যাচ্ছে, প্রত্যেক জিনিসের দাম এখন বৃদ্ধি। গত মাসে বাজার করলাম আর এই মাসে যেটা বাজার করতেছি অনেক বেশি। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। আজও বিভিন্ন আসনে অনেকেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত প্রার্থী মোয়াজ্জম হোসাইন হেলাল। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জুলফিকার মর্তুজা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। রাজশাহী ২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এলডিপির প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সারা দেশে আজই নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। আর বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে পুরোদমে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের ২ জন সহকর্মী অপেক্ষা করছেন। বরিশালে আছেন সহকর্মী কাউসার হোসেন। শুরুতেই আমরা তার কাছে যাচ্ছি। কাউসার, যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেল, বরিশালের আসনগুলোতে এখন পর্যন্ত কতজন প্রার্থী থাকলেন জানাবেন। বৃষ্টি, বরিশালে ৬টি সংসদীয় আসন রয়েছে এবং যাচাই বাছাইয়ে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছিল। পরবর্তীতে ২ জন আপিল করে ফিরেছেন, অর্থাৎ ৪৩ জন প্রার্থী ছিল গতকাল পর্যন্ত। এবং আজ প্রত্যাহারের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নটি প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলাল, তিনি শেষ বিকেলে এসে তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে বরিশাল ৫ আসনে যেহেতু ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন ফয়জুল করিম, তাকে সমর্থন দেওয়া হয়েছে। এছাড়া আসলে বরিশাল ১ আসনে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন, ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন জহিরুদ্দিন স্বপন, সেখানে কিন্তু একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবহান এবং তিনি জানিয়েছেন যে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন। এবং সবকিছু মিলিয়ে বরিশালে এখন পর্যন্ত ৩৬ জন প্রার্থী মাঠে রয়েছেন এবং শুধু বরিশাল ১ ছাড়া আমরা দেখেছি যে অন্য কোনো আসনে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এবং বরিশাল ৬ আসনের কথা যদি বলি, সেখানে কিন্তু সেই আসন থেকেও ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন ফয়জুল করিম, তিনিও কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তিনি সেই মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেননি। কিন্তু সেখানে কিন্তু জামায়াত ইসলামীর প্রার্থী রয়েছেন, যিনি জেলার সেক্রেটারি। অর্থাৎ জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র বরিশাল ৫ আসনে ফয়জুল করিমের সম্মানে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবং রিটার্নিং কর্মকর্তার
কার্যালয় থেকে জানানো হয়েছে 5টার পরে 5টা পর্যন্ত এখন পর্যন্ত 7 জনে তাদের প্রার্থিতা বাতিল করে নিয়েছেন। সন্ধ্যার পরে হয়তো পুরো যারা তালিকা রয়েছে সেটি প্রকাশ করা হবে। বৃষ্টি, বিস্তারিত আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ। আমরা এ পর্যায়ে খুলনায় যাব, সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রবীর, শেষ দিনে খুলনার কতজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থীরা, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আপনাকে বলি, খুলনার 6টি সংসদীয় আসন রয়েছে। 6টি সংসদীয় আসনে মোট 46 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে 11 জনের প্রার্থীটা অবৈধ ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা, এবং এই 11 জনের মধ্যে যারা আপিল করেছিল সেই আপিলের মধ্য দিয়ে 8 জন ফেরত পেয়েছে, তবে তার মধ্যে আবার 7 জন আজকে প্রত্যাহার করেছে। তাই সব মিলাই হিসাবটা এমন দাঁড়াচ্ছে যে 36 জন প্রার্থী হয়তো টিকে থাকবে খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে। আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়েছি, কিছু সময় আগে উনি এমনই তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে প্রার্থী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি আমরা, তারা এখনও বলেছে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং যে ভোটের যে বিষয়টি, তবে সেটি এখনও যেহেতু ওইভাবে প্রচারণা শুরু হয়নি, সেহেতু মাঠের যে প্রধান ইমেজটা, নির্বাচনের যে উৎসবটা, সেটি কিন্তু শুরু হয়নি। তবে গণভোটের পক্ষে কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হ্যার পক্ষে ভোট চাওয়ার জন্য বিভিন্ন সমাবেশ চলছে। কিছু সময় আগেও খুলনাতে শহীদ হাদিস পার্কে একটি সমাবেশ সম্পন্ন হয়েছে, যেখানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিমা মজুমদার। তিনি প্রধান অতিথি থেকে কিন্তু গণভোটের পক্ষে, হ্যার পক্ষে কিন্তু ভোট চেয়েছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন মাঠ ভর্তি জনগণকে যে হ্যার পক্ষে ভোট দিলে আগামীতে কিভাবে দেশ পরিচালিত হবে, বা হ্যার পক্ষে ভোট না দিলে কিভাবে দেশ পরিচালিত হবে। সব মিলায় এমন একটি আমেজের মধ্য দিয়ে খুলনাতেও যে সারা দেশের মতোই জাতীয় নির্বাচন, একই সাথে গণভোটের যে বিষয়টি সেটি কিন্তু চলছে। তবে সাধারণ মানুষের সঙ্গে আমাদের যেটি কথা হয়েছে, এখনও পর্যন্ত তারা গণভোটের যে বিষয়টি সেটি তারা ভালোভাবে বলতে পারছে না। তবে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু একটি নতুন বিষয়। এর আগে কবে নাগাদ গণভোট হয়েছিল তা এই দেশের মানুষ ভালো করে বলতে পারে না, সে কারণে নতুন হিসেবে গণ্য করে এই গণভোটের কী বিষয় থাকছে সেই বিষয়গুলো নিয়ে প্রচারণা চালাচ্ছে। একইভাবে হ্যার পক্ষে ভোট দিলে আগামীতে কী ধরনের, কিভাবে দেশ পরিচালিত হবে, বা হ্যার পক্ষে ভোট না দিলে দেশ কিভাবে পরিচালিত হবে, সেই বিষয়গুলো প্রশাসনের সঙ্গে বিভিন্নভাবে ক্যাম্পেইন হচ্ছে, মাইকিং হচ্ছে। তবে যেহেতু আগামীকাল প্রতীক বরাদ্দ রয়েছে, এই প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে খুলনা 6টি সংসদীয় আসনে যে ভোটের ইমেজ সারা বাংলাদেশের মতো সেটি ফুটে উঠবে, এবং ভোটের যে ভোট চাওয়া, ভোটের প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকেই তো তারা পুরোদমে প্রচারণায় নামতে পারবেন। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। আজও দেশের বিভিন্ন জেলায় গণভোটের প্রচারে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে হ্যাঁকে জয়যুক্ত করা জরুরি। সেই সাথে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনাও দেন তারা। দেশব্যাপী নানা কায়দায় চলছে গণভোটের প্রচারণা। জেলায় জেলায় জনসচেতনতামূলক সেসব প্রচারে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সাভারে রেডিও কলোনি স্কুল মাঠে ভোটের রিকশা কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, গণভোটে হ্যাঁর পক্ষে দেশজুড়ে প্রচারণা চালাতে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও মানুষ যেন নির্ভয় কেন্দ্রে যায় সে বিষয়েও চালানো হবে প্রচারণা। আমরা আশা করি 22 তারিখ থেকে যখন নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে, তখন বিভিন্ন দলগুলো তাদের বার্তাগুলো নিয়ে যাবে। আমরা 12ই ফেব্রুয়ারিতে একটা স্বচ্ছ, অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত, শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। বগুড়ায় গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়। অংশ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বলেন, হ্যাঁ ভোট দিলে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া যাবে বহু সুবিধা, সুরক্ষিত হবে নাগরিক অধিকার, আর না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। গণভোট অনুষ্ঠিত হচ্ছে, সেই গণভোটে যদি আপনারা হ্যাঁ ভোট প্রয়োগ করেন, বহু রকমের নাগরিক অধিকার সুরক্ষা এই রাষ্ট্র হবে, রাষ্ট্রে পাবেন, আপনারা জনগণও পাবেন। আপনারা যদি অনুমোদন করেন তাহলে জুলাই সনদটা চূড়ান্তভাবে অনুমোদিত হবে।
ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন অংশ নেন সুনামগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে গণভোটের জনসচেতনতামূলক সভায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই সনদ সংবিধানের অংশ হিসেবে যুক্ত হবে। উপদেষ্টা আরও বলেন, আগামী 5 বছরে দেশের জন্য সোনালী দিন আসবে। অতীতে ভোটের দিন আমরা স্কুলের মাঠে ছাগল ছড়তে দেখেছি, এবার আর ছাগল ছড়বে না। এবার জনগণের অংশগ্রহণে ভোট কেন্দ্র মুখরিত হবে। আমাদের জন্য সোনালী দিন আসবে। হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। আরো খারাপ হয়ে যেতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের চাইতেও আরো খারাপ হতে পারে, তার জন্য আমাদের প্রস্তুতি লাগবে। ঝিনাইদহে গণভোটের প্রচারণায় মতবিনিময় সভায় যোগ দেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেন, গুম খুন, রাতের ভোট এবং স্বৈরাচার বন্ধ করতে চাইলে আমূল পরিবর্তন দরকার। তাই দেশের সংস্কার চাইলে গণভোটে হ্যাঁকে পাশ করানো ছাড়া কোনো উপায় নেই। আমি যদি সংস্কার চাই, আমার হাতে গণভোট ছাড়া কোনো উপায় নেই। আমাদের বিগত ইতিহাস আমাদেরকে যা দেখিয়েছে, সেটা অর্জন করতে হলে আমূল পরিবর্তন প্রয়োজন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভায় অংশ নেন। গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান। বলেন, দেশ বারবার যে সংকটে পড়েছে তা থেকে উত্তরণে হ্যাঁর পক্ষে থাকতে হবে। যে প্রস্তাবগুলো গণভোটে দেয়া হয়েছে, সেই প্রস্তাবগুলো যদি জনগণ হ্যাঁ বলে প্রস্তাবগুলোতে, তাহলে একটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসলো যে রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা এই বিষয়গুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে। শরীয়তপুরে এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাজিরায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন তিনি। এ সময় রিজভী বলেন, নির্বাচন কমিশনের এমনভাবে দায়িত্ব পালন করা উচিত যেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। কিন্তু নানা বিষয়ে নির্বাচন কমিশনের আচরণে কিছু প্রশ্ন উঠেছে। জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চায়, নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আইন শৃঙ্খলার পরিস্থিতি যে খুব ভালো হয়েছে তা নয়, বরং প্রতিদিনই অবনতিশীল হচ্ছে। এখন আমাদের মূল কাজ, আর 20 দিন পরে অবাধ সুষ্ঠু নির্বাচন, নির্বাচনের পর এটা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তনের পর নির্বাচন কমিশনের গ্যাজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে ইসির পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা 2 আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে হোমনা ও তিতাস মিলে। কুমিল্লা 1 আসনে নির্বাচন হবে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে। আজ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিফট আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। আর ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। এর আগে গত 8 জানুয়ারি কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গ্যাজেটটি অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। একই সাথে আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে নতুন গ্যাজেট প্রকাশের নির্দেশনা দিয়েছিলেন আদালত। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেছিলেন। সিলেট 1 আসনে যে দল জয়ী হয় তারাই রাষ্ট্র ক্ষমতায় যায়। দীর্ঘদিন ধরে এমন মিথ প্রচলিত। পট পরিবর্তনের পর আসনটি এখন নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামায়াত। 2 দলই জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটাররাও মুখিয়ে রয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কাও রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ড এবং সদর উপজেলার 7টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট 1। স্বাধীনতার পর থেকে 2024 পর্যন্ত এই আসনে বিজয়ী দলই কাকতালীয়ভাবে আসীন হয়েছে রাষ্ট্র ক্ষমতায়। পরিবর্তিত পরিস্থিতিতে এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াত। ভোটাররাও মুখিয়ে আছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে কিছুটা শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে। ফেসিবাদের জমানায় যা হয়েছে সেরকম আমরা আর চাই না। এখন আমরা সুস্থ নির্বাচন চাই। আমরা যার কাছে আমাদের
এই মূল্যবান ভোট আমরা তাকেই দিব যার কাছে আমরা দেশ নিরাপদ মনে করব। দেশের ওখানে বুঝদার বহুত মানুষ আছে, সবে সচেতন ভোটার, তারা বিবেক বিবেচনা করবো করিও তারা যে সুন্দর ওই ধরনের ভোটটা দিব। নিরাপদভাবে যে ভোট দিব ওই নিরাপত্তাটা অনেক সময় দেখা যাচ্ছে যে দিতে পারতেছে না সরকার, ওই নিরাপত্তাটা চাই। আচরণবিধির নিয়মের বেড়াজালে মাঠে এখনো নেই তেমন তোড়জোড়। ধানের শীষের প্রার্থী বলছেন দেশের মানুষ বিএনপিকে গ্রহণ করেছে, তাই বিজয়ের আশাও প্রকাশ করেন তিনি। অন্যদিকে জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন জামায়াত প্রার্থীও। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে তার বেশিরভাগ সময়ে বিএনপি জয়লাভ করেছে এই আসনে। সিলেটে আমরা কি পরিবর্তন আনবো সেগুলি আমরা পরিকল্পনাগুলি কম বেশি মানুষের সামনে উপস্থাপন করেছি। তো আমার বিশ্বাস আমরা যে সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে, আশা করি ভোটের দিনেও সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো। রাজনৈতিক দলেরও পরিবর্তন চায়, একটা আওয়াজ আসে সারা দেশেই যে সবাইকে দেখেছি আমরা এখন নতুন মুখ দেখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি এই তিনটা জিনিসের দ্বারা মানুষ অতিষ্ঠ, তাই এটা থেকে মুক্ত হতে চায়, আর মুক্ত হওয়ার জন্য জামাতকেই বাছাই করে নেবে আমার বিশ্বাস। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 6,81,000। এর মধ্যে সিটি কর্পোরেশনে প্রায় 4,86,000 আর বাকি 1/3 বাস নগরীর বাইরের 7 ইউনিয়নে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। ভোট আসে, ভোট যায়, প্রার্থীরা প্রতিশ্রুতি দেয়, নির্বাচিত হয়, তবে খুব একটা ভাগ্য বদল হয় না চুয়াডাঙ্গার মানুষের। এবারের নির্বাচনে নিজেদের প্রত্যাশা আর প্রাপ্তির পুরোটা বুঝে নিতে চান ভোটাররা। তাদের চাওয়া আসন্ন নির্বাচন যেমন হবে ইতিহাসের অংশ, আর নির্বাচিত সংসদ সদস্যরাও রাখবেন সফলতার স্বাক্ষর। জেলার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চর্চায় এগিয়ে থাকা প্রার্থীদের নিয়েও আলোচনা চলছে সবখানে। দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবার মোট ভোটার 10 লাখেরও বেশি। 2 আসনে নির্বাচিত হবেন 2 জন প্রতিনিধি, যাদের ঘিরে আবর্তিত হচ্ছে জেলার সাধারণ মানুষের প্রত্যাশা। অতীতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই, সংসদেও গেছেন, কিন্তু ভোটারদের প্রাপ্তির খাতা শূন্য। পূর্বের মতো কেবল ইতিহাস হতে নয়, বরং সফলতার ছোঁয়া রাখতে হবে নির্বাচিতদের, বলছেন ভোটাররা। শান্তিপ্রিয় একটা দেশ চাই, যেখানে যেই দল এসে শুধু আমাদেরকে কি দিতে পারবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে সমান অধিকার রাখবে, সমানভাবে আমরা যাতে চলাফেরা করতে পারি। যে প্রার্থীরা আছে তারা যেন যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা থেকে কখনো বিমুখ না হয়, কারণ আমরা অতীতে দেখেছি যারা প্রত্যাশা দিয়েছিল সেই প্রত্যাশা থেকে কিন্তু তারা কখনো সেগুলো পূরণ করেনি। ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছেন তারা আসলে ব্যক্তি পর্যায়ে যে উন্নতিটা সাধন করেছেন, চুয়াডাঙ্গা জেলার মানুষের জন্য আসলে সে ধরনের কাজ করেননি। আমাদের শিক্ষা খাত, তারপরে হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত, সব জায়গাটাই ভীষণভাবে নড়বড়ে আছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, সেই সাথে সুশাসন ও গণতন্ত্র চর্চার নিশ্চয়তা চান জেলার সাধারণ মানুষ। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে যারা অগ্রণী ভূমিকা রাখবেন তাদেরকেই বেছে নিতে চান তারা। আমার বড়রা যারা আছে শুনেছিলাম যে ভোট দিতে নাকি তাদের হয়নি, তারা যদি ভোটও না দিয়েছে তো অটোমেটিক নাকি তাদের ভোট হয়ে গেছে। তো এবার আমার প্রত্যাশা যে এবার ওই ধরনের কিছুই হবে না। বর্ডারের ঠিক পার্শ্ববর্তী জেলা, তো এখানে অনেক মাদকের একটা চালান আমাদের এই জেলার উপর দিয়ে যাচ্ছে। তো আমরা সর্বপ্রথম চাই যে এমপি হোক এই বিষয়টা নিয়ে কাজ করবে, যে মাদক যেন আমাদের জেলাতে প্রবেশ না করতে পারে। নিরপেক্ষ একটি চুয়াডাঙ্গা চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, তার কাছে যেন যে কেউ আবদার করতে না পারে যে এমপি সাহেব আমি তো আপনার লোক, আমার এই জিনিসটা চাই। ভোটারদের এই প্রত্যাশাগুলোই হবে প্রার্থীদের বড় চ্যালেঞ্জ। নির্বাচন যেমন হবে নতুন বাস্তবতায়, নির্বাচিতদেরও থাকতে হবে নতুন লক্ষ্য। জনগণের প্রতিনিধি যারা হবেন, যে প্রতিশ্রুতি দেবেন, নির্বাচন শেষে তারা দায়িত্ব পাওয়ার পরে ওই সংসদে বসে কথা বলার পরে প্রান্তিক পর্যায়ে এসে মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলেই আমরা গণতন্ত্র বাংলাদেশের মুক্তি পাবে। চুয়াডাঙ্গার 2টি আসনে লড়তে চান 11 প্রার্থী। শুধু কথার ফুলজুরি নয়, উন্নয়নের বাস্তব প্রতিফলন দেখতে চান সীমান্ত এলাকার মানুষ। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা বলছেন যত দ্রুত সম্ভব আইনি জটিলতা কাটিয়ে নির্বাচন আয়োজন করতে হবে। এদিকে উচ্চ আদালতে নির্বাচন স্থগিতের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আজ আপিল করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ ২৮ বছর পর আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, তবে দুজন প্রার্থী একজন শিক্ষার্থীর করা রিটের প্রেক্ষিতে সোমবার হাইকোর্ট রুল সহ নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন। এরপরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে, তালা ঝুলিয়ে দেওয়া হয় প্রশাসনিক ভবনে। প্রায় ১২.৫ ঘন্টা অবরুদ্ধ ছিলেন উপাচার্য সহ উপাচার্য, কোষাধ্যক্ষ সহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লায় তার দাফনের প্রস্তুতি চলছে। আর এমন মৃত্যুতে শোকে স্তব্ধ তার স্বজনরা। চট্টগ্রামে সকল আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা নাগাদ কুমিল্লায় পৌঁছাবে মোতালেবের মরদেহ। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মোতালেব হোসেন কুমিল্লার আলিপুর গ্রামের প্রয়াত আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে। 11 ভাই বোনের মধ্যে মোতালেব ছিলেন সবার ছোট। 2 মেয়ে এবং 1 ছেলের জনক মোতালেব। 2 দিন আগেই তিনি ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফেরেন। গতকাল বিকেলে একটি আভিযানিক দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে তাদের উপরে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। 4 জন র্যাব সদস্য গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়া হলে মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নরসিংদীর রায়পুরায় আহমেদুল হক অপু নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার মরজাল এলাকায় অপুর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায় মঙ্গলবার দিবাগত রাতেই হত্যাকাণ্ড ঘটেছে। আহমেদুল হক অপু এলাকার চিহ্নিত সন্ত্রাসী, হত্যাসহ মোট 9 মামলার আসামি সে। দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে। ঝালকাঠিতে নিখোঁজের 8 ঘন্টা পর সুগন্ধা নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে সুগন্ধা নদীর খেয়াঘাট নতুনচর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন নীলুফা ইয়াসমিন নামের মধ্যবয়সী এক নারী। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। সকালে নদীর তীরে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত নীলুফা স্থানীয় শুকুর মিয়ার স্ত্রী। পরিবারের দাবি ছিনতাইয়ের পরে তাকে হত্যা করা হয়েছে। তার সাথে থাকা স্বর্ণালঙ্কারেরও সন্ধান মেলেনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানায় লোহা গলানোর চুল্লি বিস্ফোরণে 1 শ্রমিক নিহত হয়েছেন, 2 জন দগ্ধ হয়েছেন। ভোররাতে মৈকুলি এলাকার বিক্রমপুর স্টিল মিলস কারখানায় দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানা উপপরিদর্শক জানান, কারখানায় লোহা গলানোর চুল্লি বিস্ফোরিত হয়ে আলম, বরকত এবং একজন অজ্ঞাত শ্রমিক দগ্ধ হয়। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় আলমের মৃত্যু হয়। এছাড়া বরকতের শরীরের প্রায় 17% দগ্ধ হয়েছে, আর অপর শ্রমিকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে। নড়াইল সদর উপজেলার প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে 8 জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতরা জানায়, সকালে মামলা সংক্রান্ত একটি কাজে শহরে যাচ্ছিলেন সদর উপজেলার সিঙ্গা গ্রামের 8 জন। এ সময় চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে তাদের উপরে হামলা চালিয়ে এলাকার প্রতিপক্ষরা পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা তাদেরকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য 2 জনকে যশোরে পাঠানো হয়েছে। তবে পুলিশ বলছে, হামলা নয়, পূর্ব বিরোধের জেরেই চুনখোলা মোড়ে এলাকার 2 পক্ষ মারামারি করেছে। 3 জন আহত হয়েছে। গোপালগঞ্জের ফসলি জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদ এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত 1 বছরে জেলায় এই ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেছে শিশুসহ অন্তত 12 জনের। সবশেষ গত শনিবার শিশুসহ 3 জনের মর্মান্তিক মৃত্যু আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। কোনোভাবেই এই ফাঁদ ব্যবহার করা বন্ধ করা যাচ্ছে না। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সচেতনতার কথা বলছে পুলিশ। মাত্র 10 মাস বয়সী সাইফান হাসান হাঁটতে শেখেনি, কথাও বলতে পারেনি ঠিকঠাক, কিন্তু তার ছোট্ট জীবন থেমে গেল এক বৈদ্যুতিক ফাঁদে। সেই ফাঁদে প্রাণ হারান তার দাদিসহ আরও একজন। এক রাতে পরিবারের 3 জনের নিথর দেহে স্তব্ধ হয়ে যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রাম।
অ্যাক্সিডেন্টে তো বলে কেউ কারোর কাছে আসে না, এখন যদি দুর্ঘটনা ঘটলো এখন তো দায়ভার তো নেওয়া হয়তো কষ্টকর। যেখানে মানুষের মৃত্যু ঘটতে পারে সেখানে তো এই সমস্ত কাজ করা আদৌ ঠিক না। ওরকম একটা ঘটনা ঘটছে, ওরকম ঘটনা ঘটাবার সবাই সতর্ক করছিল, কিন্তু কেউই তা মানে নাই, যার যার ইচ্ছে মতন দেশে ই করছে। পাথর দিয়ে কয় ওই পাথর দিয়ে আছে, তোমরা যাইও না, সব জাল, কিন্তু আসলে ঘটনা তো ঘটে নাই, কালকে ঘটে গেল। ইঁদুর মারার নামে বিভিন্ন উপজেলায় কৃষকরা জমির ফসল রক্ষায় খোলা জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি করছেন ফাঁদ, কিন্তু অসাবধানতায় এসব ফাঁদে আটকা পড়ে ঘটছে একের পর এক প্রাণহানি। গত 1 বছরে এই পদ্ধতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। এটা বেআইন, কথা ঠিক না, তবু ওই যে ইঁদুরের যন্ত্রণায় মানুষ করে, ধান লাগাই আসে, পরের দিন ভরে যে দেখা যায় একটাও নেই, সবই দূরে খেয়ে ফেলায়। আর কোনো প্রাণ যেন না ঝরে যায় সেই ব্যবস্থা নেওয়া হোক, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই অনুরোধ করতেছি। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে এই কারেন্টের ব্যবস্থা থেকে বিরত থাকা যায়। শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা, বলছেন পুলিশের এই কর্মকর্তা। ইঁদুর দমনের জন্য এই বিদ্যুতায়িত পদ্ধতির পরিবর্তে কৃষি সম্প্রসারণ অফিসার আছে, সরকারি বিভিন্ন সংস্থা আছে, এনজিওরা কাজ করতেছে, বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আছে, সেসব পদ্ধতি অবলম্বন করে যদি ইঁদুর দমনের ব্যবস্থা করে তাহলে আমরা এই ধরনের বিপর্যয় এড়াতে পারি। প্রাণহানি রোধে ফসলি জমিতে এ ধরনের বৈদ্যুতিক ফাঁদ বন্ধে কঠোর অভিযানের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট সেতুতে পাটাতন ভেঙে মাঝপথে আটকা পড়েছে অতিরিক্ত মালবাহী ট্রাক। এতে সেতুর 2 পাশে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। সকালে সোনাহাট স্থলবন্দরের দিকে যাওয়ার সময় সেতুর মাঝামাঝি পৌঁছানোর পর ট্রাকটি দেবে দেয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে মানুষ। বিকল্প হিসেবে অনেকেই নৌকা দিয়ে নদী পার হচ্ছেন। কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেছেন, অতিরিক্ত লোডের কারণেই দুর্বল সেতুর পাটাতন ভেঙে যায়, আর সেতু মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব স্পষ্ট যশোরের কাঁচা বাজারগুলোয়। মাত্র 2.5 সপ্তাহের ব্যবধানে সব ধরনের শাকসবজির দাম বেড়েছে। বিক্রেতাদের সাফাই, আমদানি কমায় কাঁচামালের দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও মনিটরিং না থাকায় পণ্যের দাম বেড়েছে। সবজির ঝাঁপির সামনে ক্রেতাদের ভিড় থাকলেও নেই স্বস্তি। যশোরে মাত্র 2.5 সপ্তাহের ব্যবধানে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। অর্ধেকেরও বেশি মূল্যবৃদ্ধি হয়েছে বেশ কিছু সবজির। তাতে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন অনেকে। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ ঠিকই আছে, শীত মৌসুমে সবজির দামও থাকার কথা হাতের নাগালে, কিন্তু তদারকির অভাবে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। শীতকালে যেটা কম থাকার কথা, ক্রমান্বয়ে 10-20 টাকা করে বেড়েই যাচ্ছে, প্রত্যেক জিনিসের দাম এখন বৃদ্ধি। গত মাসে বাজার করলাম আর এই মাসে যেটা বাজার করতেছি অনেক বেশি। মনিটরিং করলে এটা মানে ঠিকমতো বোধহয় দামটা কন্ট্রোলে আসবে। ব্যবসায়ীদের সাফাই, আমদানি কমায় উচ্চ মূল্যে কিনতে হয়েছে কাঁচামাল, যার প্রভাব পড়েছে শীতকালীন সবজির দামে। সরবরাহ স্বাভাবিক হলে বাজারও হবে স্থিতিশীল। টমেটো ভালোটা 60, নরমালটা 50, সিম 1 কেজি, চ্যাপটাটা 20 টাকা, আর এটা 40 টাকা, পাতাকপি 20 টাকা পিস। গেল মাসের থেকে এই মাসে একটুখানি বৃদ্ধি হয়েছে দামটা, আমদানি কমে জন্য দাম বেশি। নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হলে স্বস্তি ফিরবে বাজারে, প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল আমার কাছে।